পাইকারিদের মাধ্যমে বা খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে কোন ওয়েতে আমরা ডিস্ট্রিবিউট করব, সেই জিনিসগুলো কোনটার মাধ্যমে করলে আমাদের কি বলে এটাকে প্রফিট বেশি হবে, কস্ট কম হবে, সেটা আমরা অ্যানালাইসিস করতে পারি ইউজিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং টুলস। দেন কাস্টমার সার্ভিস, কাস্টমারদের আমরা সার্ভিস দিতে গেলে আমাদের কি পরিমাণ খরচ হবে, এখানে আফটার সেল সার্ভিস টু কাস্টমারটাকে মিন করা হচ্ছে। অর্থাৎ আমরা একটা প্রোডাক্ট সেল করলাম, তারপরে সেই প্রোডাক্টটা ডিস্টার্ব দিলে আমরা তাদের কতটুকু সার্ভিস দিব। যেমন খেয়াল করেন এক একটা প্রোডাক্ট কিন্তু এক এক রকম। যেমন এই যে ফ্রিজের কথা যদি চিন্তা করেন, সবগুলো ফ্রিজেই কিন্তু যে কোনো কোম্পানির 10 বছরের ওয়ারেন্টি থাকে বেশিরভাগ, কোনো কোনো কোম্পানি আরো বেশি, মিনিমাম 5 ইয়ার্স। এয়ার কন্ডিশন গুলো এরকম। কেন? কারণ এই জিনিসগুলা ডিস্টার্ব হলে মানুষের পক্ষে এগুলো রিপেয়ারিং করা খুব ঝামেলা, বাসায় থেকে নেওয়া আবার আনা। এই জন্য এই কোম্পানিগুলো ওয়ারেন্টি দেয় যেন ওদের কোম্পানির লোক বাসায় এসে সার্ভিস দিয়ে যায়, তাহলে কাস্টমারদের জন্য সুবিধা হয়। আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যানালাইসিস করে আমরা এই সার্ভিস গুলো কস্ট কত হবে, বেনিফিট কত হবে, এগুলো আমরা অ্যানালাইসিস করতে পারি। সো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং actually help us to make better decision, best decision in case of some issues like research and development, design of production process, production, marketing, distribution and customer service. সবগুলোই বিজনেসের গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্টগুলোতে হেল্প করে। দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি ডিফারেন্ট পার্টস অফ দ্য ভ্যালু চেইন, যেগুলো আমরা অলরেডি বলেছি। ভ্যালু চেইন অর্থাৎ রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে কাস্টমারদের ভ্যালু বাড়াতে পারি। ভ্যালু মানে কাস্টমারদের ইউটিলিটি, কাস্টমাররা যেন আমাদের কাছ থেকে আরো ভালো সার্ভিস পায়, ভালো আউটপুট পায়, যেন কাস্টমাররা মোর হ্যাপি হয়, এটাকে আমরা বলছি ভ্যালু। তো এই ভ্যালুটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা যদি কোয়ালিটি সার্ভিস অ্যাসুরেন্স করতে পারি, ইনশিওর করতে পারি, তাহলে সেটা সম্ভব। দেন আমাদের প্রোডাক্টের ডিজাইনটা যদি সুন্দর হয়, ভালো হয়, ইফেক্টিভ হয়, স্ট্রং হয়, তাহলেও কাস্টমাররা ভালো সার্ভিস পাবে। প্রোডাকশন কোয়ালিটি ভালো হলে, মার্কেটিংটা যদি স্মার্ট হয়, ডিস্ট্রিবিউশন চ্যানেলটা যদি ইফেক্টিভ হয়, এফিশিয়েন্ট হয় এবং কাস্টমার সার্ভিসটা যদি বেটার হয়, তাহলেই আমরা কি করতে পারবো, ভালো সার্ভিস দিতে পারবো। সো এই বিষয়গুলো আমরা এখানে ডিসকাস করলাম, অর্থাৎ ভ্যালু চেইনের ডিফারেন্ট পার্টস গুলো, যেটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আমাদেরকে হেল্প করে এই ভ্যালু সার্ভিসটাকে কি করতে, মেইনটেইন করতে। দেন আপনারা আরেকটা জানেন সাপ্লাই চেইন অ্যানালাইসিস, যেটা এখন খুব বড় একটা বিষয়। সো সাপ্লাই চেইন অ্যানালাইসিস বলতে মেইনলি বোঝায় একটা বিজনেসের র ম্যাটেরিয়াল থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশন, প্রকিউরমেন্ট এবং ফাইনালি প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করার পরে সেটাকে কি করা, যে সেলস করা, কাস্টমার হাতে তুলে দেওয়ার পুরো কাজটা বিগিনিং থেকে এন্ডিং পর্যন্ত পুরোটাকে আমরা বলি সাপ্লাই চেইন, অর্থাৎ সাপ্লাই থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত। এই সাপ্লাই চেইন অ্যানালাইসিসটাও আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে অ্যানালাইসিস করে ভালো ডিসিশন নিতে পারি। সো এখানে লেখা আছে যে কি সাকসেস ফ্যাক্টর সাপ্লাই চেইনের ক্ষেত্রে, আমরা যদি সাকসেস হতে চাই আমাদের কি ফ্যাক্টর গুলো কি কি, আমাদের কি ফ্যাক্টর গুলোর মধ্যে বলা আছে সাপ্লায়ার্স অফ, আচ্ছা এটা একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে বল্টিং কোম্পানি, যেটা হচ্ছে মোস্ট প্রবাবলি একটি আপনার কি বলে মোস্ট প্রবাবলি এটা হচ্ছে আপনার কোন একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, হ্যাঁ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যারা হচ্ছে সাপ্লায়ার্স অফ কোলা কনসেন্ট্রেট ইনগ্রেডিয়েন্টস, অর্থাৎ র ম্যাটেরিয়াল যেখান থেকে পারচেস করবে, দেন র ম্যাটেরিয়াল পারচেস করার পরে ম্যানুফ্যাকচার করবে, দেন এটা বটলিং কোম্পানি বটলিং করবে, দেন ডিস্ট্রিবিউশন করবে রিটেলদের মাধ্যমে এবং ফাইনালি এটা কনজিউমারদের হাতে পৌঁছে যাবে। সেই পুরো ধাপগুলো মানে একদম বিগিনিং থেকে এন্ডিং পর্যন্ত প্রত্যেকটি কাজ যদি এফিশিয়েন্টলি করা যায়, কম খরচে করা যায়, সেটাই হচ্ছে ভ্যালু চেইনের কন্ট্রিবিউশন। দেন হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যাই, নেক্সট পেজে। আচ্ছা, ডিসিশন মেকিং, প্ল্যানিং, কন্ট্রোল, 5 স্টেজ ডিসিশন মেকিং প্রসেস। এই জিনিসটা আমি চ্যাপ্টার 11 আপনাদের পড়েছিলাম, সেটা হচ্ছে মিডের পরে একটা ক্লাস নিয়েছিলাম, আমার মনে আছে, আপনাদের মনে আছে কিনা। 5 স্টেপ ডিসিশন মেকিং প্রসেস, অর্থাৎ যে কোনো সিচুয়েশনে ডিসিশন মেক করার জন্য 5টা কমন স্টেপ আছে। প্রথম মানে স্টেপটা হচ্ছে আইডেন্টিফাই দি প্রবলেম এন্ড আনসার্টেনিটিস। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যে প্রবলেম আছে এবং আনসার্টেনিটি আছে সেটাকে আইডেন্টিফাই করা। সেকেন্ড হচ্ছে অবটেইন ইনফরমেশন, ইনফরমেশন কালেক্ট করা 2 নাম্বার। দেন হচ্ছে তার মানে প্রথমে আমরা প্রবলেম আইডেন্টিফাই করব, আনসার্টেনিটিস গুলো আইডেন্টিফাই করব, দেন ওই প্রবলেম রিলেটেড ইনফরমেশন কালেক্ট করব, দেন হচ্ছে মেক প্রেডিকশন অ্যাবাউট দি ফিউচার, ভবিষ্যতে কি হতে পারে সেই সম্পর্কে আমরা একটা অনুমান করব। দেন হচ্ছে আমাদের 4 নম্বরে আমরা অল্টারনেটিভ যতগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে আমরা ডিসিশন মেক করব, এবং ফাইনালি হচ্ছে আমাদের ডিসিশনটাকে ইভ্যালুয়েট করতে হবে যে আমরা ডিসিশনটা কতটা ভালো বা কতটা খারাপ নিলাম।
So these are the 5 different steps. So 5 number step হচ্ছে implement the decision and evaluate performance. অনেকের নেটে হয়তো ডিস্টার্ব দিচ্ছে, আপনাদের বারবার লাইন কেটে যাচ্ছে। আচ্ছা, আমরা মিটিং এর প্রায় শেষের দিকে আসছে, আমাদের এটা কেটে আবার পিছে চলে যেতে হবে, আবার নতুন করে কানেক্ট করতে হবে, আদারওয়াইজ আমাদের ক্লাস শেষ করা যাবে না। আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো আমি সেভ করে নিলাম। দেন হচ্ছে আমরা তাহলে 5 স্টেপ ডিসিশন মেকিং প্রসেস গুলো আমরা দেখলাম। 5টা স্টেপ কি কি? প্রথমে হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন এবং আনসার্টেনিটিস গুলো আইডেন্টিফাই করা। সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে আমাদের এই প্রবলেম আইডেন্টিফাই কিভাবে সলভ করা যেতে পারে, প্ল্যানিং করা। দেন হচ্ছে অল্টারনেটিভ গুলো অ্যানালাইসিস করা, ডিসিশন মেক করা। আমাদের ফাইনালি যে ডিসিশন মেক করলাম সেটাকে আবার ইমপ্লিমেন্টেশন করা এবং আমাদের পারফরমেন্সটাকে ইভ্যালুয়েট করা। এগুলো, এই জিনিসগুলো এখানে আছে। আমরা যে 5টা কাজ বললাম সেগুলোই মোটামুটি। সো এখানে এটা হচ্ছে হাউ অ্যাকাউন্টিং এইডস ডিসিশন মেকিং, প্ল্যানিং, কন্ট্রোলিং এট দি ডেইলি নিউজ। একটি পত্রিকার উদাহরণ দিয়ে এখানে দিয়েছে কিভাবে অ্যাকাউন্টিং আমাদেরকে ভালো ডিসিশন নিতে হেল্প করে। সেটা একটা গ্রাফে, এটা একটু ছোট করে দেয় তাহলে আপনারা পুরোটা দেখতে পারবেন। তাহলে এখানে কি আছে? একটা ডায়াগ্রাম আছে। সো এখানে হচ্ছে এক্সাম্পল অফ ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং এট ডেইলি নিউজ। প্রথমে প্ল্যানিং করতে হয় যে তারা কত কপি নিউজ পেপার ছাপাবে, গতকাল কত কপি সেলস হয়েছে, আগামীকালকে কত কপি সেলস হতে পারে, আগামীকাল কি হলিডে নাকি উইকেন্ডে, এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করে। দেন কন্ট্রোলিং করে এবং হচ্ছে আপনার এই প্ল্যানিং এর উপর বেস করে বাজেট করে, হ্যাঁ, যে কি পরিমাণ এক্সপেক্টেড সেল হতে পারে। তাহলে এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপ্রেজেন্টেশন অফ প্ল্যান, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা পার্ট, ম্যানেজ করা। দেন যখন তারা ঠিক করলে এতগুলো কপি সেলস হতে পারে, সেই জিনিসটা নিয়ে তারা আবার যদি দেখে যে পরের দিন না সেলস তার চেয়ে বেশি হয়েছে বা কম হয়েছে, তখন তারা কন্ট্রোলিং আসে অ্যাকাউন্টিং সিস্টেমে। আবার সেটাকে কি করে? রেকর্ডিং করে যে কি পরিমাণ অতিরিক্ত ইনভেন্টরি হাতে থেকে গিয়েছিল বা সেলস হয় নাই, বা কি পরিমাণ আরো চাহিদা ছিল, সেলস হতে পারতো। এই বিষয়গুলো নিয়ে তারা পারফরমেন্স ইভালুয়েট করে। সো এই হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। মেইনলি একটা বিজনেসের যে কাজগুলো আমরা করি সেগুলোকে ম্যানেজ করতে হেল্প করে বিভিন্ন পার্টে। হ্যাঁ, সো এটা আমরা দেখলাম। দেন এরপরে আমরা পরের স্লাইডে চলে যাই, পরের পেজে। কস্ট বেনিফিট অ্যাপ্রোচ। হ্যাঁ, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কস্ট বেনিফিট অ্যাপ্রোচ। কস্ট বেনিফিট অ্যাপ্রোচটা কি? যে কোনো একটা কাজের দুইটা দিক আছে, আমরা বলি না যে প্রত্যেকটা কাজের ভালো মন্দ। সো বিজনেসের বা ফাইন্যান্সিয়াল যে কাজগুলো আমরা করি তার দুইটা পার্ট, একটি হচ্ছে কস্ট আর একটি হচ্ছে বেনিফিট। সো কস্ট আর বেনিফিট কি? কস্ট হচ্ছে যে আমাদের কোন একটি কাজ করার জন্য কি পরিমাণ খরচ হয়, আর বেনিফিট হচ্ছে যে ওই কাজটা থেকে আমরা কি পরিমাণ আউটপুট পাই, সেটা আমরা এখানে দেখি, কস্ট এবং বেনিফিট। হ্যাঁ, তাহলে আমরা কস্ট এবং বেনিফিটটা দেখার চেষ্টা করি এখানে। তাহলে এটাও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটি পার্ট, কস্ট বেনিফিট অ্যানালাইসিস। এটাকে সংক্ষেপে বলা হয় সিবিএ অ্যানালাইসিস, কস্ট বেনিফিট অ্যানালাইসিস বা অ্যাপ্রোচ। সো আমরা যখন কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নিব তখন ওই কাজের বা ওই কাজটা করতে গেলে আমাদের কস্ট কত হবে এবং হচ্ছে বেনিফিট আউটপুট কত পাওয়া যাবে সেটা অ্যানালাইসিস করতে হবে। আর কস্টে আসলে অনেক রকমের কস্ট আছে, কস্টের অন্ত নাই। ডিরেক্ট কস্ট, ইনডিরেক্ট কস্ট, ভ্যারিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, এরকম অনেক ধরনের কস্ট আছে। সো ডিফারেন্ট কস্ট ফর ডিফারেন্ট পারপাস। আমরা একটু কস্ট গুলো সম্পর্কে পরিচিত হই। এখানে বিহেভিয়ারাল এন্ড টেকনিক্যাল কনসিডারেশন মানে কি? অর্থাৎ আমাদের ম্যানেজাররা ডিসিশন মেক করতে গেলে তারা অনেক সময় অনেক টেকনিক্যাল বিষয় কনসিডার করে, সেই বিষয়টা আছে। দেন ডিফারেন্ট কস্ট ফর ডিফারেন্ট পারপাস, আমরা যেটা বলছিলাম। তাহলে কস্ট গুলো হতে পারে ভ্যারিয়েবল, ফিক্সড, হ্যাঁ, শর্ট টার্ম, লং টার্ম, এরকম। দেন অর্গানাইজেশন স্ট্রাকচার এন্ড দি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টদের ভূমিকা কি?
ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টরা মেইনলি জুনিয়র থেকে শুরু করে একদম টপ পর্যন্ত কাজ করে। জুনিয়র অ্যাকাউন্টেন্টরা নিচের দিকের কাজ করে, ছোটখাটো কাজগুলো। টপ অ্যাকাউন্টেন্টরা টপ লেভেলের ডিসিশন গুলো মেক করে। তো টপ অ্যাকাউন্টেন্টরা কোম্পানির অনেক কোম্পানিতেই দেখবেন যে কোম্পানি, যিনি কোম্পানির সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, তিনি আবার কি হন, কোম্পানির সিও হন, চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করেন। কারণ তিনি কোম্পানির ফাইন্যান্সিয়াল যাবতীয় ইনফরমেশন গুলো জানেন। এই জন্য তিনি কন্ট্রোলারশিপ হিসেবে কাজ করেন, যিনি কোম্পানির সমস্ত কাজগুলো কন্ট্রোল করেন। দেন হচ্ছে ট্রেজারি। ট্রেজারি মানে হচ্ছে কোম্পানির যত ফান্ড আছে, শর্ট টার্ম, লং টার্ম, ব্যাংক, ফাইন্যান্সিং, ইনভেস্টমেন্ট, ক্যাশ ম্যানেজমেন্ট, এই সবগুলোই ম্যানেজ করার কাজে তারা কি করেন, যে তাদের এক্সপার্টিসকে তারা ইউজ করেন। ট্রেজারি যেটা মানে হচ্ছে ধন সম্পদ রক্ষণাবেক্ষণ বা কোষাগার ব্যবস্থাপনা। দেন রিস্ক ম্যানেজমেন্ট, অর্থাৎ বিজনেসের যে লস হতে পারে ইন্টারেস্ট রেট বা এক্সচেঞ্জ রেটের কারণে বা বিভিন্ন রকমের কারণে লস হতে পারে, সেটাকে তারা চিন্তা করেন। কি বলেন? স্যার ট্রেজারি কি স্যার চালান নাম্বারের কথা বলছেন? ট্রেজারিটা আসলে ট্রেজারি বলতে হ্যালো স্যার, জি, ট্রেজারি, ট্রেজারি বলতে আমরা ট্রেজারার থেকে চালান নাম্বার না, এখানে চালান নাম্বার না। এখানে ট্রেজারি মানে হচ্ছে, আপনি জানেন কিনা, ট্রেজারি মানে হচ্ছে ধন সম্পদ আর কি। ট্রেজার, ওই যে আমরা বলি না হিডেন ট্রেজার, গুপ্ত সম্পদ, গুপ্ত জি ধন, স্যার, জি জি ট্রেজার। তো ট্রেজার মানে হচ্ছে একটা বিজনেসের যত ক্যাপিটাল আছে, ইনভেস্টমেন্ট আছে, যত সম্পদ আছে, ক্যাশ টাকা, ব্যাংকের টাকা, দেন হচ্ছে ধরেন আপনার ইনভেস্টমেন্ট যেগুলো আছে, এই সমস্ত কিছু মিলে ট্রেজারি। দেখেন এখানে লেখা আছে ইনক্লুডস ব্যাংকিং, শর্ট এন্ড লং টার্ম ফাইন্যান্সিং, ইনভেস্টমেন্ট এন্ড ক্যাশ ম্যানেজমেন্ট। হ্যাঁ, এই সবগুলো, অর্থাৎ এক কথায় বলতে পারি আমরা একটা বিজনেসের যাবতীয় সম্পদ, যাবতীয় সম্পদ ম্যানেজ করতে পারে সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। দেন রিস্ক ম্যানেজ করতে পারে, ট্যাক্সেশন, কিভাবে ট্যাক্স কম দেওয়া যায়, ফাঁকি দেওয়া যায়, এই ব্যাপারগুলো তারা ভালো জানে, এই জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়। হ্যাঁ, দেন ইনভেস্টরদের সাথে ভালো রিলেশনশিপ রাখা, যেন তারা উৎসাহ হারিয়ে না ফেলে, এবং ইন্টারনাল অডিট করে, এবং কোম্পানির বা বিজনেসের মধ্যে কোনো করাপশন হচ্ছে কিনা সেগুলোকেও একজন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এন্ড দি কন্ট্রোলার, সিএফও, এগুলো এই জিনিসগুলোকে কি করতে পারে, খুব ভালোভাবে ম্যানেজ করতে পারেন। তাহলে কন্ট্রোলারশিপ, ওভারঅল কন্ট্রোল করা, দেন ট্রেজারি, সম্পদ ব্যবস্থাপনা করা, রিস্ক, ঝুঁকি ব্যবস্থাপনা করা, ট্যাক্সেশন ম্যানেজমেন্ট করা, ইনভেস্টরদের সাথে গুড রিলেশনশিপ মেনটেন করা, এবং ইন্টারনাল অডিট করা। ইন্টারনাল অডিটের মাধ্যমে কোম্পানির টাকা কেউ আত্মসাৎ করছে কিনা, বা প্রপারলি জিনিসগুলো হচ্ছে কিনা, টাকাগুলো ব্যাংকে ডিপোজিট হচ্ছে কিনা, এই জিনিসগুলো নিয়ে তারা কি করে, যে খোঁজ খবর রাখে, এগুলোকে তারা কন্ট্রোল করে। সহজ কথা, একটা বিজনেসের যাবতীয় সম্পদ ব্যবস্থাপনার কাজ তারা করে। অর্থাৎ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ম্যানেজ করে about the fund and resources and capital of the business. বিজনেসের যত ক্যাপিটাল আছে, যত ফান্ড আছে, যত রিসোর্স আছে, যত রকমের সম্পদ আছে, এইগুলো ম্যানেজ করে। আচ্ছা, আমাদের 40 মিনিট প্রায় হয়ে গেছে। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের আপনারা অনেকে নামাজে যাবেন, তো ক্লাস তো শেষ করতে পারলাম না, আমি মিটিংটা কেটে দিয়ে আবার জয়েন করছি, আপনারা একটু কষ্ট করে যুক্ত হন। তো যারা নামাজে যাবেন, অ্যাটেন্ডেন্স তো দিয়েছেন, নামাজে যেতে পারেন। আর যারা থাকতে পারবেন থাকেন, আমি আরো 20-25 মিনিট সময় মানে কন্টিনিউ করবো। তো আমি কেটে দিচ্ছি, আবার আপনারা একটু জয়েন করেন। ওকে স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। atau bucos. আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত ছিলাম, তাহলে আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে এখানে হচ্ছে আপনার এক্সিবিট, অর্থাৎ একটা গ্রাফ দেওয়া আছে যে রিপোর্টিং রিলেশনশিপ ফর দি সিএফও এন্ড দি কর্পোরেট কন্ট্রোলার। এটা আপনাদের জন্য ওইভাবে লাগবে না, এটা প্রফেশনাল অ্যাকাউন্টিং যারা, তারা হচ্ছে কিভাবে কোন কাজটা রিপোর্ট করে, রেকর্ডিং করে, সেই জিনিসটা একটা ধারাবাহিকতা দিয়েছে, যে সবার উপরে থাকে সিও। তারপর সংক্ষেপে বলে দিচ্ছি, সবার উপরে থাকে সিও, চিফ এক্সিকিউটিভ অফিসার। দেন চিফ এক্সিকিউটিভ অফিসারের নিচে থাকে সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হচ্ছে কন্ট্রোলার হিসেবে কাজ করেন, ট্যাক্স, ট্রেজারি, রিস্ক ম্যানেজমেন্ট, একটু আগে আমরা যেগুলো বললাম, ইনভেস্টর রিলেশনশিপ, স্ট্র্যাটেজিক প্ল্যানিং এবং ইন্টারনাল অডিটিং, এই সব কিছু চিফ ফাইন্যান্সিয়াল অফিসারের মধ্যে থাকে।
আর কন্ট্রোলার এই কাজগুলো করেন। হ্যাঁ, গ্লোবাল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, বাজেটিং, অপারেশন অ্যাডমিনিস্ট্রেশন, প্রফিটেবিলিটি রিপোর্টিং, ইনভেন্টরি, রয়্যালটিজ, জেনারেল লেজার, অ্যাকাউন্টস পেয়েবল, রিসিভেবল, সাবসিডিয়ারি অ্যান্ড লিয়াইজন অ্যাকাউন্টিং, এই সব কিছু করে। এই সবগুলো টার্ম হয়তো আপনাদের কাছে পরিচিত না, যেহেতু আপনারা সিএসসি স্টুডেন্ট। সো কন্ট্রোলার এই কাজগুলো করেন, আর সিএফও ওভারঅল এই কাজগুলো করেন, আর সিওর কাছে এগুলো সাবমিট করেন। হ্যাঁ, আচ্ছা, জি আমি করে দিচ্ছি, মিউট করে দিচ্ছি। ওকে, তাহলে সিওর যে কাজগুলো সিএফও সেগুলো আমরা এখানে দেখলাম, যেটা আগের পেজে আমরা ডিসকাস করেছি যে কাজগুলো সিএফও করে। এটা একটা কেস, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিয়ন্ড দি নাম্বার। তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শুধু এটা আমাদের কিছু সংখ্যাই দেয় না, এটা সংখ্যার চেয়েও বেশি কিছু দেয়, যেটা আমাদেরকে অ্যাকচুয়ালি একটা বিজনেস হোক, একটা ফ্যামিলি হোক, একটি গভর্নমেন্ট হোক, একটি নন বিজনেস অর্গানাইজেশন হোক, সেটাকে ম্যানেজ করতে হেল্প করে। আসলে বর্তমান যুগটাকে আমরা বলি ডেটা সায়েন্সের যুগ, ডেটার যুগ। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আমাদের ফাইন্যান্সিয়াল এবং ম্যানেজারিয়াল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দিয়ে আমাদের ভবিষ্যতে ডিসিশন গুলো নিতে হেল্প করে। এটাই হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মেইন কাজ। হ্যাঁ, অর্থাৎ লাইফে কিন্তু দেখবেন যে সবচেয়ে ক্রিটিক্যাল কাজটা হচ্ছে ডিসিশন মেক করা। ডিসিশন মেক করে ফেললে কিন্তু এই কাজটা করা যায়। সো ডিসিশন মেকিং ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস বা ক্রিটিক্যাল পয়েন্ট ফর প্রোগ্রেসিং ইন দ্য লাইফ ফর এনি পার্টিকুলার কি বলে ইস্যু। তাহলে লাইফের যে কোনো কাজ, আমরা যত কাজ করি তার মধ্যে সবচেয়ে বড় ডিফিকাল্ট বা চ্যালেঞ্জিং কাজটি হচ্ছে ডিসিশন মেক করা, প্রপার ডিসিশন মেক করা, বেটার ডিসিশন মেক করা, ইফেক্টিভ ডিসিশন মেক করা, যে ডিসিশনটা প্রকৃতপক্ষে বেস্ট ডিসিশন। ওকে, তাহলে এই কেস স্টাডি আমরা দেখলাম না, এটাও কেস স্টাডিজ এর পার্ট। দেন ইথিক্যাল চ্যালেঞ্জ, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টরা ডেটা ম্যানিপুলেট করতে পারে তাদের স্বার্থের জন্য, ওই বিষয়গুলো এখানে আছে। তারা আয় ব্যয় কম বেশি করে দেখে তারা লাভ লোকসান বেশি করে করে নিতে পারে, সেই হিসাবগুলো আর কি। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার মোটামুটি আমাদের শেষ। তো যে জিনিসগুলো পড়লাম ওইগুলো এখানে প্রশ্ন আকারে দেওয়া আছে। এই চ্যাপ্টারে কোনো ম্যাথ নাই, এটা পুরোটাই থিওরি। এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর বেসিক কিছু বিষয় ছিল। আর চ্যাপ্টার 2 অল্প কয়েকটা জিনিস আমরা ডিসকাস করে আমরা কনক্লুশন টানবো। তো এই চ্যাপ্টার 2 তে হচ্ছে মেইনলি ইন্ট্রোডাকশন টু কস্ট টার্ম, মানে কস্ট বা ব্যয় সংক্রান্ত যে টার্ম আছে, টার্মিনোলজিস গুলো আছে, ডেফিনেশন গুলো আছে, সেগুলো আমরা দেখবো এই চ্যাপ্টারে। তাহলে ডিফারেন্ট বা বিভিন্ন রকমের কস্ট গুলো আমরা লেটস সি। তাহলে আমাদের যে কস্ট গুলো, আচ্ছা, এই কস্টের ডেটা গুলো নিয়ে আমাদের কি কাজে লাগবে, এখানে দেখেন লেখা আছে বিএমডব্লিউ, অর্থাৎ একটি খুব দামি কোম্পানি, আমরা জানি একটা মোটর কার কোম্পানি, যে বিএমডব্লিউ ম্যানেজার ইউজ দিস কস্ট ইনফরমেশন ইন টু মেইন ওয়েজ। অর্থাৎ এই কস্ট ইনফরমেশন গুলো কি পারপাজে বা কিভাবে, হোয়াট ওয়ে গুলো ইউজ হয়, এটা দুইটা ওয়েতে ইউজ হয়। একটি হচ্ছে হোয়েন মেকিং ডিসিশন, ফর ইনস্ট্যান্স, এক্সাম্পল হিসাবে, ফর ইনস্ট্যান্স উদাহরণ হিসাবে, অন হাউ টু প্রাইস ডিফারেন্ট মডেল অফ কার, অর হাউ মাচ টু ইনভেস্ট ইন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এন্ড মার্কেটিং। অর্থাৎ আমরা আমাদের প্রোডাক্টের প্রাইসিংটা কিভাবে ডিটারমাইন করব, সেই প্রাইস ডিটারমাইন করার ক্ষেত্রে আমাদের এটা আমরা ইউজ করি ডেটাগুলো। দেন হচ্ছে আমরা কতটুকু রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের পিছনে ইনভেস্ট করব, মার্কেটিং এর পিছনে কতটুকু ইনভেস্ট করব। সহজ কথায় দেখেন, মেকিং ডিসিশন, সিদ্ধান্ত গ্রহণে আমরা ম্যানেজমেন্টের এই কস্টের বিভিন্ন ডেটাগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করি, যে আমার এই জিনিসটা উৎপাদন করতে খরচ হয়েছে এত, আমি এত পার্সেন্ট প্রফিট করতে চাই, তাহলে আমার এই জিনিসটার প্রাইস এত টাকা নির্ধারণ করা উচিত। এটাই হচ্ছে মেকিং ডিসিশন। সো আমরা কি বুঝাতে পারলাম এটা? আচ্ছা, আমার কথা অল্প অল্প শোনা যাচ্ছে, বাকিদের কি অবস্থা, সবাই কি কম কম শুনতে পাচ্ছেন সাউন্ড? ক্লিয়ার না? আচ্ছা, তাহলে হয়তো আপনার ওইখানে একটু মানে নেটের ব্যান্ডউইথ কম আছে, হোপফুলি ভালো হয়ে যাবে, রুল আমিন। তাহলে আরেকটা কাজের তারা এই কস্ট ডেটাগুলো ইউজ করে, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টিং ডিসিশন। তাহলে একটা হচ্ছে মেকিং ডিসিশন আর একটা হচ্ছে ইমপ্লিমেন্টিং ডিসিশন। ডিসিশনটাকে বাস্তবায়ন করার জন্য কস্টের ডেটাটা দরকার। তাহলে এক কথায় আমরা বলতে পারি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পুরো জিনিসটাই আমাদের কি কাজে লাগে, ফর মেকিং দ্য ডিসিশন, সিদ্ধান্ত গ্রহণে আমাদেরকে হেল্প করে, নাথিং এলস।
তাহলে প্রপার এবং ইফিশিয়েন্ট ইফেক্টিভ বেস্ট ডিসিশন মেক করার জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হেল্প করে। তাহলে বিএমডব্লিউ ম্যানেজাররা কস্ট ইনফরমেশন ইউজ করে দুইটা মেইন ওয়েতে, একটা হচ্ছে মেকিং ডিসিশন আর একটা হচ্ছে ইমপ্লিমেন্টিং ডিসিশন। ডিসিশন গুলো কি রিলেটেড? ইনভেস্টমেন্ট রিলেটেড, প্রাইসিং রিলেটেড, দেন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট রিলেটেড, মার্কেটিং রিলেটেড, এরকম। সো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর অবজেক্টিভটা তাহলে বুঝতে পারলেন সবাই, যে প্রপার ম্যানেজমেন্ট ডিসিশন মেক করার জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা আমরা কাজে লাগাই। আর এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ডিসিশন গুলো মেইনলি হচ্ছে কস্টের সাথে রিলেশন, কস্টের সাথে, অর্থাৎ আমাদের কি পরিমাণ আয় ব্যয় হচ্ছে, কি পরিমাণ খরচ হচ্ছে, এগুলোর সাথে জড়িত। তাহলে এখানে আমরা দুই ধরনের কি বলে এটাকে, আমরা যে কস্ট গুলো এখানে দেখবো সেটা হচ্ছে, একটা হচ্ছে ডিরেক্ট কস্ট আর একটা ইনডিরেক্ট কস্ট। ডিরেক্ট কস্ট হচ্ছে কোনো একটা পারপাজে যে কস্টটা ছাড়া আমরা ওই কাজটা করতে পারবো না, সেটা হচ্ছে ডিরেক্ট কস্ট, একদম পার্টিকুলার, যেটা একদম স্পষ্ট ভাবে। যেমন ধরেন আমরা যদি একটা টেবিল বানাই, কাঠের টেবিল, তাহলে টেবিল বানানোর জন্য ডিরেক্ট কস্ট কোনটা? টেবিল বানানোর জন্য কাঠ লাগবে, কাঠের টেবিল যেটা, তাহলে এই উড হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। আর শুধু কাঠ হলেই হবে না, কাঠের সাথে কি লাগবে? একজন মিস্ত্রিও লাগবে, হেল্পার লাগবে, তাহলে এই যে লেবার লাগবে, এটা হচ্ছে ডিরেক্ট লেবার কস্ট, তাহলে সরাসরি যেটা লাগবে। তাহলে ডিরেক্ট কস্ট ইজ দ্য কস্ট দ্যাট ইজ মেইন কস্ট অফ এ পার্টিকুলার প্রোডাক্ট। সো যেই কস্টটা ছাড়া আসলে ওই প্রোডাক্টটা তৈরি করা সম্ভব না, নট পসিবল, দ্যাট ইজ দ্য ডিরেক্ট কস্ট। আর ইনডিরেক্ট কস্ট কোনটা? ইনডিরেক্ট কস্ট হচ্ছে যেই কস্টের পরিমাণটা খুব অল্প, সামান্য, যেই কস্টটা আসলে কোনো মেজর ইস্যু না, যেটা হচ্ছে খুব মাইনর একটা ইস্যু, সেটা হচ্ছে আপনার ইনডিরেক্ট কস্ট। যেমন ধরেন হচ্ছে এই যে টেবিল তৈরি করলাম, টেবিল তৈরি করতে গেলে কিছু স্ক্রু, বোল্ট বা তার কাটা লাগে, বা অনেক সময় কাঠ জোড়া লাগানোর জন্য ফেভিকল আঠা লাগে, এগুলো হচ্ছে ইনডিরেক্ট কস্ট, ছোটখাটো যে কস্ট গুলো আছে। তাহলে একটা হচ্ছে ডিরেক্ট কস্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট কস্ট। সো ডিরেক্ট কস্টের এখানে খুব সুন্দর দুইটা ডেফিনেশন দেওয়া আছে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট কস্টের। এই যে লার্নিং অবজেক্টিভ 2 খেয়াল করে দেখেন, খুব সুন্দর করে দেওয়া আছে অল্প কথায়। ডিরেক্ট কস্ট আর দি কস্ট দ্যাট আর ট্রেসড টু দ্য কস্ট অবজেক্ট, যেটাকে মানে আমরা যেই জিনিসটা তৈরি করলাম তার পিছনে কত টাকা ব্যয় হয়েছে সেটাকে সরাসরি ট্রেস করা যায়। ট্রেস মানে কি বলেন তো? ট্রেস করা, ট্রেস করা মানে হ্যাঁ চিহ্নিত করা, নির্ণয় করা, একদম সরাসরি চিহ্নিত করা যায় যে এই টেবিলের পিছনে কত টাকার কাঠ লেগেছে, কয় সেফটি কাঠ লেগেছে, 2 সেফটি, 3 সেফটি, হ্যাঁ, বা কত স্কোয়ার ফিট লেগেছে, এটা একদম সরাসরি। কিন্তু এক কৌটা ফেভিকল আঠা থেকে একটু আঠা নিলাম, এটা মানে আলাদাভাবে চিহ্নিত করা খুব ডিফিকাল্ট। কয়টা তার কাটা লেগেছে, স্ক্রু লেগেছে, ছোটখাটো, এইগুলা গুনে রাখা যায় না। সো ওইগুলো হচ্ছে ইনডিরেক্ট কস্ট। আর এই যে কাঠ কতটুকু লেগেছে, মিস্ত্রি কয়টা লেগেছে, কয়জন মিস্ত্রি কত ঘন্টা কাজ করেছে, এইগুলা কিন্তু চিহ্নিত করা যায়। সো এইগুলো হচ্ছে ডিরেক্ট কস্ট। তাহলে ডিরেক্ট কস্ট হচ্ছে যেগুলো ডিরেক্টলি কোনো একটা অবজেক্টের সাথে কি পরিমাণ কস্ট হয়েছে সেটাকে ট্রেস করা যায়, ট্রেস আউট করা যায়, চিহ্নিত করা যায়। আর ইনডিরেক্ট কস্ট হচ্ছে বিপরীত, যেটাকে সরাসরি আসলে ট্রেস আউট করা যায় না, দ্যাট আর অ্যালোকেটেড টু দা কস্ট অবজেক্ট, যেটা আসলে সরাসরি চিহ্নিত করা যায় না, এই জন্য অ্যালোকেট করা হয় অন অ্যান অ্যাভারেজে, যে হ্যাঁ এই টেবিলের পিছনে 200 টাকার ইনডিরেক্ট খরচ হয়েছে, আঠা, স্ক্রু, বোল্ট বা অন্যান্য যা কিছু আছে। তাহলে ডিরেক্ট কস্ট হচ্ছে যেটা ডিরেক্টলি ট্রেস করা যাবে, আর ইনডিরেক্ট কস্ট যেটা হচ্ছে ডিরেক্টলি ট্রেস করা যাবে না, সেটাকে আমরা পরবর্তীতে অ্যালোকেশন করব, ভাগ করে দেব, এটা হচ্ছে ইনডিরেক্ট কস্ট। তাহলে আমরা এখানে ডিরেক্ট এবং ইনডিরেক্ট কস্ট দেখলাম। দেন আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে এখানে চ্যালেঞ্জ ইন কস্ট অ্যালোকেশন, কস্ট অ্যালোকেশন করতে গেলে কিছু চ্যালেঞ্জ আছে। আসলে এক্স্যাক্টলি কতটুকু ইনডিরেক্ট কস্ট হয়েছে, কি পরিমাণ, এটা মানে প্রপারলি অ্যানালাইসিস না করে এটা মানে খুব রেডিমেড করা যায় না, এই জন্য এটা ডিফিকাল্ট। হ্যাঁ, এটা আর এটা একটা বিএমডব্লিউ এর এক্সাম্পল দিয়েছে ডিরেক্ট কস্ট এবং ইনডিরেক্ট কস্ট। যেমন বিএমডব্লিউ তারা যদি গাড়ি তৈরি করে, তাহলে গাড়ি তৈরি করতে স্টিল লাগে, জানেন, টায়ার লাগে, এগুলো হচ্ছে ডিরেক্ট কস্ট। এটাকে ট্রেস করা যায় যে কত কেজি স্টিল লেগেছে, কয়টা টায়ার লেগেছে, এগুলো। আর ইনডিরেক্ট কস্ট কি? লিজ কস্ট ফর স্পার্ট and Berg plant where BMW makes the X5 and other models of car, অর্থাৎ একটা জায়গা যেখানে লিজ নিয়ে জায়গা ফ্যাক্টরি করেছে, সেই লিজ যে খরচ, এই লিজিং যে খরচটা, এটা ইনডিরেক্ট কস্ট। কেন? কারণ এই জায়গার লিজিং নিলাম আমরা 100 বছরের জন্য, এখন কোন বছরে কত সময় কতটা গাড়ি উৎপাদন করেছি, কতটুকু কোন
গাড়ির উপরে খরচ আমরা ইনডিরেক্টলি ধরবো, এটা সরাসরি চিহ্নিত করা যায় না। এটা আর কি। সো এটার পিছনে কোনো নো রিকুইজিশন ডকুমেন্ট, কোনো ডকুমেন্টও নাই যে অ্যাকচুয়ালি এই লিজিং কস্টটা কতটুকু একটা গাড়ির উপরে ধরতে হবে। সো এটা হচ্ছে সরাসরি টেস্ট করা যায় না, ইনডিরেক্ট কস্ট। এটা একটা এক্সাম্পল। দেন আমরা নেক্সট পেজে যাই। কস্ট বিহেভিয়ার প্যাটার্ন। কস্ট বিহেভিয়ারের আরো দুইটা ক্যাটাগরি আছে। আমরা দেখলাম ডিরেক্ট এবং ইনডিরেক্ট কস্ট। আরো খুব গুরুত্বপূর্ণ দুইটি কস্ট, একটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট আর একটা হচ্ছে ফিক্সড কস্ট। মানে অ্যাকাউন্টিং এর খুবই ভাইটাল দুইটা কস্ট, ভ্যারিয়েবল এবং ফিক্সড কস্ট। তবে এটা নাম শুনলেই বোঝা যায় ভ্যারিয়েবল কস্ট কি আর ফিক্সড কস্ট কি। ভ্যারি শব্দের অর্থ হচ্ছে ভিন্ন ভিন্ন, চেঞ্জ হওয়া, পরিবর্তন হওয়া। তো ভ্যারিয়েবল কস্ট যেই কস্টটা ভ্যারি করে, পরিবর্তন হয়, এটা ফিক্সড থাকে না। যে আমি যদি একটি মোটরসাইকেল, আমি যদি সাপোজ একটি শার্ট বানাই, ধরেন একটা টেইলর, তাহলে তার 500 টাকা খরচ হয়। দুইটা শার্ট বানালে 1000, তিনটা বানালে 1500। এটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। তাহলে পার ইউনিটে কিন্তু এটা ফিক্সড থাকবে, প্রতি ইউনিটে এটা ফিক্সড থাকবে। বাট উৎপাদন যত বাড়বে ভ্যারিয়েবল কস্ট তত বাড়বে, আর উৎপাদন যত কমবে ভ্যারিয়েবল কস্ট তত কমবে। যেমন দেখেন এখানে একটা এক্সাম্পল আছে ভ্যারিয়েবল কস্ট, যে নাম্বার অফ X5 প্রোডিউসড, অর্থাৎ BMW যে X5 মোটর কার তৈরি করে, তার পিছনে মানে হুইলের পিছনে ভ্যারিয়েবল কস্ট পার স্টিয়ারিং হুইল, মানে ড্রাইভার যেই হুইলটা ধরে, স্টিয়ারিং হুইল ধরে গাড়ি চালান, সেই একটি হুইলের পিছনে খরচ হয় হচ্ছে $60। কত? 60। তাহলে একটি হুইল বানাতে আমাদের টোটাল ভ্যারিয়েবল কস্ট কত? $60। যদি 1000 হুইল বানাই আমরা, তাহলে কিন্তু 1000 গুণ 60, তখন কি হবে? $60,000 খরচ হবে। যদি 3000 হুইল স্টিয়ারিং হুইল তৈরি করি আমরা, স্টিয়ারিং এর হুইল বা চাকা, তাহলে $60 করে গুণ করলে পাওয়া যাবে 3×6=18, অর্থাৎ $1,80,000। তাহলে পার ইউনিট যে স্টিয়ারিং হুইল কস্ট, এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এটা প্রতিটাই হচ্ছে $60 করে। কিন্তু টোটাল ভ্যারিয়েবল কস্ট, এটা আমার কোয়ান্টিটি যত বাড়বে তত আমাদের কি হবে? এই টোটাল ভ্যারিয়েবল কস্টটা বাড়বে। তাহলে ভ্যারিয়েবল কস্ট ইট উইল ভ্যারি বেসড অন দা প্রোডাকশন কোয়ান্টিটি, ম্যানুফ্যাকচারিং ইউনিট, আমরা কতগুলো ইউনিট তৈরি করব, কি ভলিউম প্রোডাকশন করব, তার উপরে ডিপেন্ড করবে। এটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। আর ফিক্সড কস্ট যেটা, সেটা কিন্তু প্রোডাকশন আমরা যাই করি, 10টায় তৈরি করি আর 12টায় তৈরি করি, আমাদের এটা আর চেঞ্জ হবে না। 10টায় তৈরি করি আর 12টায় তৈরি করি, দ্যাট উইল নট চেঞ্জ, সেটা আর আমাদের চেঞ্জ হবে না। টোটাল ভ্যারিয়েবল কস্ট যেটা, টোটাল ভ্যারিয়েবল কস্টটা তাহলে কি হবে না, মানে পার ইউনিট চেঞ্জ হবে না, বাট টোটালটা চেঞ্জ হবে। আর ফিক্সড কস্ট যেটা, এটা তো নাম শুনেই বোঝা যাচ্ছে ফিক্সড কস্ট, যে আমরা একটা হুইল বানালেও যা হবে, 60 বা 1000টি হুইল বানালেও আমাদের ফিক্সড কস্ট তাই। এখানে দুইটা খরচকে খুব সুন্দরভাবে এক্সাম্পল দেওয়া আছে। সেটা হচ্ছে এই যে ভ্যারিয়েবল কস্ট অফ স্টিয়ারিং হুইল, দেখেন এই কার্ভটা কেমন, এটা হচ্ছে আপওয়ার্ড। এটা কখন আপওয়ার্ড হবে? যখন টোটাল কথা চিন্তা করব, আমাদের নাম্বার অফ প্রোডাকশন যত বাড়বে এদিকে, আমাদের টোটাল কস্ট অফ স্টিয়ারিং হুইলও তত বাড়বে, যে কারণে এটা হচ্ছে আপওয়ার্ড। আর যদি আমরা পার ইউনিট দেখি, পার ইউনিট যদি 2 টাকা করে খরচ হয় কোনো কিছু, আমরা 20,000 উৎপাদন করি, 40,000 উৎপাদন করি, আর হচ্ছে 60,000 উৎপাদন করি, এটা কি হবে? অলওয়েজ সেম হবে, 2 ইউনিট করে। টোটাল সুপারভিশন কস্ট, এটা ফিক্সড কস্ট যদি আমরা চিন্তা করি, তাহলে এটা ফিক্সড, এটা চেঞ্জ হবে না। এটা তাহলে ফিক্সড কস্ট যেটা চেঞ্জ হবে না, ভ্যারিয়েবল কস্ট যেটা টোটাল উৎপাদনের পরিমাণের উপরে ডিপেন্ড করবে, বাট পার ইউনিট ফিক্সড থাকবে। এখানে একটা এক্সাম্পল আছে, আমাদের তো কেস করতে গেলে সময় লাগবে অনেক, কেস স্টাডি আমরা শেষ করতে পারবো না। দেন টোটাল কস্ট আর ইউনিট কস্ট। টোটাল কস্ট আসলে এই দুটা জিনিস সহজ। ফ্যাক্টর বা আচ্ছা,
সরি ফর দ্য ইন্টারাপশন, আমার একটা কল আসছিল। তাহলে টোটাল কস্ট হচ্ছে আমাদের সবগুলো কস্ট যোগ করে যেটা হবে, দ্যাট ইজ দ্য টোটাল কস্ট। আর ইউনিট কস্ট হচ্ছে টোটাল কস্টকে আমরা যত ইউনিট তৈরি করলাম তত ইউনিট দ্বারা ভাগ দিলে পার ইউনিট কস্ট পাওয়া যাবে। সো এটাই হচ্ছে ইউনিট কস্ট আর হচ্ছে টোটাল কস্ট। আমরা এর আগে যে ম্যাথ গুলো করলাম সেখানে কিন্তু এই কনসেপ্ট গুলো ছিল, টোটাল কস্ট আর হচ্ছে পার ইউনিট কস্ট। তাহলে এখানে এক্সাম্পল দিয়ে দেওয়া আছে যে দেখেন এই যে পার ইউনিট খরচ, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে $40 লাখ। আর আমরা টোটাল নাম্বার অফ ইউনিট ম্যানুফ্যাকচার 5 লাখ ইউনিট তৈরি করেছি, তাহলে 40 লাখকে যদি 5 লাখ দিয়ে ভাগ দেই তাহলে এটা কত হবে? আচ্ছা, এটা কি 40 লাখ না 4 কোটি? শতক, হাজার, অযুত, লক্ষ, 4 কোটি। হ্যাঁ, 4 কোটিকে যদি 50,000 ইউনিট 5 লাখ ইউনিট দিয়ে ভাগ দেই, পার ইউনিট পাওয়া যাবে হচ্ছে $80 করে খরচ হয়েছে। আর টোটাল কস্ট এখানে যে উপরে 4 কোটি, এখানে যত রকমের ভ্যারিয়েবল কস্ট ছিল, ফিক্সড কস্ট ছিল, যোগ করে যেটা হয়, তাহলে ফিক্সড টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে ভ্যারিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট। আর পার ইউনিট যেটা, সেটা হচ্ছে টোটাল কস্টকে ভাগ দিতে হবে নাম্বার অফ ইউনিট প্রোডাকশন। এখানে ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আমরা দেখেছি। দেন টাইপস অফ ইনভেন্টরি। ইনভেন্টরি জিনিসটা জানেন? হোয়াট ইজ ইনভেন্টরি? ইনভেন্টরি কাকে বলে আমরা জানেন? এটা ইনভেন্টরি মানে মজুত পণ্য। হ্যাঁ, ইনভেন্টরি মানে যেই প্রোডাক্ট আমাদের স্টকে আছে এটাকে আমরা স্টকও বলি, ইনভেন্টরি জায়গায় স্টকও বলি, যেটা আমাদের হাতে আছে আমরা সেল করতে পারবো, অথবা র মেটেরিয়াল। এখন ইনভেন্টরি 3 রকমের হয়। কয় রকমের? 3 রকমের। একটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালস ইনভেন্টরি, আর একটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি, আর একটা হচ্ছে ফিনিশ গুডস ইনভেন্টরি। এখানে ক্লাসিফিকেশন গুলো দেওয়া আছে দেখেন। টাইপস অফ ইনভেন্টরি: ডিরেক্ট ম্যাটেরিয়াল ইনভেন্টরি, ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি এন্ড ফিনিশ গুডস ইনভেন্টরি। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়ালস ইনভেন্টরি হচ্ছে সেটা যেটা হচ্ছে আমরা কোথায় পাই, যে আমাদের ফ্যাক্টরিতে কোনো কিছু উৎপাদন করার জন্য সরাসরি কাঁচামাল যেগুলো হাতে আছে, যেগুলো দিয়ে আমরা উৎপাদন করতে পারবো। যদি কম্পিউটার ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয় তাহলে যে কম্পিউটার চিপ এন্ড কম্পোনেন্টস নিডেড টু ম্যানুফ্যাকচার সেলুলার ফোন, এগুলো হতে পারে। তাহলে এগুলো হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, যেগুলো আমার লাগবে। আর ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি মানে হচ্ছে এই শব্দ তিনটা একটু অ্যানালাইসিস করেন। ওয়ার্ক ইন প্রসেস মানে যে ইনভেন্টরি গুলো কিছু কাজ হয়েছে আর কিছু কাজ এখনো বাকি আছে, কাজ শেষ, আরো কিছু কাজ না করলে এটা ইউজ করা যাবে না। এটাকে বলে আমরা ওয়ার্ক ইন প্রসেস, মানে এটা হচ্ছে প্রোগ্রেস বা চলছে, এখনো শেষ হয় নাই, এটার কাজ হচ্ছে চলমান আছে, এটাকে আমরা বলি ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি। বুঝতে পেরেছি? ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি যে ইনভেন্টরির কিছু কাজ হয়েছে, ধরেন একটা জিনিস 5টা ধাপে শেষ করতে হয়, 2টা ধাপ শেষ হয়েছে, আরো 3টা ধাপ কাজ বাকি আছে, এটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি। আর ফিনিশ গুডস ইনভেন্টরি কোনটা? যেটার কাজ একদম শেষ, এখন শুধু বিক্রি করা বাকি, এটাকে আমরা বলি ফিনিশ গুডস ইনভেন্টরি। সো ইনভেন্টরি হচ্ছে 3 রকমের, একটু হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালস ইনভেন্টরি, আরেকটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি, আরেকটা হচ্ছে ফিনিশ গুডস ইনভেন্টরি। বুঝাতে পারলাম? তবে টাইপস অফ ইনভেন্টরি 3 রকমের: ডিরেক্ট ম্যাটেরিয়ালস, সরাসরি কাঁচামাল হিসেবে যেটা হাতে আছে, আমাদের মজুদ আছে, স্টকে আছে। আর একটা হচ্ছে কিছু কাজ হয়েছে কিছু কাজ বাকি আছে, এটাকে ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি বলি। আর আরেকটা হচ্ছে একদম সমস্ত কাজ শেষ, এখন শুধু এটাকে বিক্রি করা বাকি, এটাকে বলি আমরা ফিনিশ গুডস ইনভেন্টরি। আর বিজনেসে গুডস মানে হচ্ছে পণ্য দ্রব্য, গুড মানে ভালো, আর গুডস এর যোগ করে দিলে গুডস মানে পণ্য দ্রব্য, মালামাল। হ্যাঁ, এটা আর কি। তাহলে আমরা এখানে টাইপস অফ ইনভেন্টরি দেখলাম। দেন কমনলি ইউজ ক্লাসিফিকেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট। আমরা যে কোনো কিছু ম্যানুফ্যাকচার করি সেই ম্যানুফ্যাকচারিং এ কস্ট গুলোকে যেভাবে অ্যানালাইসিস করা হয় সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রথমে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার কস্ট এবং ইনডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট কি? আমরা কোনো কিছু উৎপাদন করতে গেলে সরাসরি যেই ম্যাটেরিয়াল গুলো লাগবে সেটাকে আমরা বলি ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। আর ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার কস্ট অর্থাৎ আমার এই জিনিসটা বানাতে গিয়ে মিস্ত্রি বা আমার ইঞ্জিনিয়ারদের সরাসরি যেই পরিমাণ তারা সময় দিবে তার যে মূল্য, সেটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং লেবার কস্ট। আর ইনডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট অর্থাৎ এই দুইটা বাদ দিয়ে আমাদের অন্যান্য যে খরচ আছে যেগুলো সরাসরি প্রত্যক্ষভাবে কাজে লাগে নাই কিন্তু পরোক্ষভাবে কাজে লেগেছে, যেমন আমাদের একটা ফ্যাক্টরির সামনে 5 জন সিকিউরিটি গার্ড থাকে, তারা কিন্তু কোনো উৎপাদন করে নাই, তারা কোনো ম্যানুফ্যাকচার করে নাই, কিন্তু ফ্যাক্টরির ভিতরে ম্যানুফ্যাকচার হয়েছে, বাট তারা সেখানে কি করেছে? সিকিউরিটি ইনশিওর করেছে, তারা পাহারা দিয়েছে কাজগুলো যেন ভালোভাবে হয়, কেউ যেন ডিস্টার্ব না করতে পারে। তাহলে সেগুলো হচ্ছে আমাদের
ইনডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট, পরোক্ষ ব্যয় আর কি। ইনডিরেক্টের বাংলায় বলা হয় পরোক্ষ, আর ডিরেক্ট মানে প্রত্যক্ষ, পরোক্ষ ব্যয়। সেই তিন ধরনের খরচ আমরা ম্যানুফ্যাকচারিং ইউজ করি। একটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, সরাসরি কাঁচামাল যেটাকে আমরা বলি প্রত্যক্ষ কাঁচামাল, আর ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার, প্রত্যক্ষ শ্রম, আর সর্বশেষ হচ্ছে ইনডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট, মানে পরোক্ষ উৎপাদনজনিত যে ব্যয়গুলো আছে। বা ফ্যাক্টরিতে ধরেন আলোর স্বল্পতা আছে, লাইট লাগবে, বা গরমে লেবাররা কাজ করতে পারে না, তাদেরকে এসি দিতে হবে, এয়ার কন্ডিশন, তাদেরকে ফ্যান দিতে হবে, এগুলোর পিছনে যে ব্যয় হবে, দোজ আর দ্য ইনডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট। আচ্ছা, এখানে আরো দুইটা কস্ট আছে, একটা হচ্ছে ইনভেন্টরিয়েবল কস্ট আর একটা হচ্ছে পিরিয়ড কস্ট। তো ইনভেন্টরিয়েবল কস্ট কোনটা? ইনভেন্টরিয়েবল কস্ট হচ্ছে সেই সমস্ত কস্ট, অল কস্ট অফ এ প্রোডাক্ট দ্যাট আর কনসিডার্ড অ্যাজ অ্যাসেট ইন দি ব্যালেন্স শিট when they are incurred and that become cost of goods sold only when the product is sold. সহজ কথায়, আমরা একটা প্রোডাক্ট উৎপাদন শেষে আমাদের হাতে যেটা আছে, তো সেটা বিক্রি না করা পর্যন্ত এটার মূল্য, এটার পিছনে যে টাকা খরচ হয়েছে, এই টোটাল কস্টটাকে আমরা বলি ইনভেন্টরিয়েবল কস্ট। তাহলে কোন একটা জিনিস আমরা উৎপাদন করার পরে বিক্রি করার আগ পর্যন্ত যে খরচ ওই অ্যাসেটের প্রতি বা ওই প্রোডাক্টের পিছনে, সেই ব্যয়গুলোকে আমরা বলি হচ্ছে ইনভেন্টরিয়েবল কস্ট। এই কস্টটাকে আমরা ব্যালেন্স শিটে আমরা লিখি মজুত পণ্যের ব্যয় বা মজুত পণ্যের খরচ বা মজুত পণ্যের মূল্য, এটাকে আমরা বলি ইনভেন্টরিয়েবল কস্ট। অর্থাৎ একটি ইনভেন্টরি বা একটি প্রোডাক্ট তৈরি করার পেছনে যাবতীয় খরচ বিক্রি করার আগ পর্যন্ত। আর পিরিয়ড কস্ট কোনটা? পিরিয়ড কস্ট হচ্ছে একটি সময় থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে যেই খরচগুলো হয়, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত যত খরচ হয়েছে, যত খরচ হলো, এটা হচ্ছে বছরের প্রথম 6 মাসের পিরিয়ড, এরকম। এখানে হচ্ছে কি করেছে, সবগুলো কস্ট গুলোকে মোটামুটি এক জায়গায় নিয়ে এসেছে, ভ্যারিয়েবল কস্ট, ডিরেক্ট কস্ট, ভ্যারিয়েবল কস্ট, ইনডিরেক্ট কস্ট, দেন ফিক্সড কস্ট, ডিরেক্ট কস্ট, ফিক্সড কস্ট, ইনডিরেক্ট কস্ট। মানে ভ্যারিয়েবল কস্ট দুই রকম হতে পারে, ডিরেক্ট কস্ট হতে পারে, ইনডিরেক্ট কস্ট হতে পারে। ফিক্সড কস্ট আবার কি হতে পারে? ডিরেক্ট কস্ট হতে পারে, ইনডিরেক্ট কস্ট হতে পারে। অন দি আদার হ্যান্ড, ডিরেক্ট কস্ট ভ্যারিয়েবল কস্ট হতে পারে, ডিরেক্ট কস্ট ফিক্সড কস্ট হতে পারে। ইনডিরেক্ট কস্ট ভ্যারিয়েবল কস্ট হতে পারে, ইনডিরেক্ট কস্ট আবার ফিক্সড কস্ট হতে পারে। মানে প্রত্যেক রকমই হতে পারে। অনেকগুলো অপশন এখানে খোলা আছে, যেটা আমরা একটা ম্যাট্রিক্সের মাধ্যমে দেখি। এটা একটা এক্সাম্পল, যেটা আমাদের লাগবে না। দেন আরো দুইটা খরচ আছে, একটা হচ্ছে প্রাইম কস্ট আর একটা হচ্ছে কনভার্সন কস্ট। প্রাইম কস্ট, প্রাইমের বাংলা হচ্ছে আমরা যেমন প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী, তো প্রাইম কস্ট হচ্ছে যত রকম ব্যয় আছে তার মধ্যে মুখ্য ব্যয় মানে প্রধান ব্যয়, প্রধান যে ব্যয়, মুখ্য ব্যয়, এটাকে আমরা প্রাইম কস্ট বলি। তো প্রাইম কস্টের মধ্যে কি কি থাকে দেখেন, এখানে লেখা আছে দুই ধরনের খরচ থাকে, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট এন্ড ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার কস্ট। এই দুটাকে মিলে বলা হয় প্রাইম কস্ট। That means prime cost cover two things. One is all the direct material cost and all the direct manufacturing labor cost. The combination of direct material cost and direct manufacturing labor cost is called prime cost. তাহলে প্রাইম কস্টটা যদি আমরা বুঝতে পারি, দেন এর পরেরটা হচ্ছে কনভার্সন কস্ট। কনভার্সন মানে কি? যে কোনো কিছুকে রূপান্তর করা। যেমন মাটি থেকে ইট তৈরি করা, তাহলে শুরুতে ছিল সয়েল, মাটি, সেটা থেকে আমরা মাটিকে অনেকভাবে মেকানিজম করে আমরা একটা ইট তৈরি করলাম, এই যে কনভার্সন হবে। কনভার্সন কস্টের মধ্যে কি কি আছে? তাহলে কনভার্সনের মধ্যে ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট আছে এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট আছে। তার মানে এখানে ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার কস্ট যা আছে সেটা তো থাকবে, তার সাথে ওভারহেড যে ম্যানুফ্যাকচারিং কস্ট আছে সেগুলো যোগ হবে। তাহলে এটাকে আমরা বলবো কনভার্সন কস্ট। অর্থাৎ র ম্যাটেরিয়াল থেকে সেটাকে কনভার্ট করে একটা প্রোডাক্টে কনভার্ট করতে গেলে যে খরচ হবে সেটা হচ্ছে কনভার্সন কস্ট। দেন আমরা যে কস্ট, লেবার কস্ট মেজার করবো, এটা খুবই ক্রিটিক্যাল, নট সো ইজি। তো ডিরেক্ট প্রোগ্রামিং লেবার কস্ট পার্টিকুলারলি কত হয়েছে, ওভারহেড হেড কত হয়েছে, ইনডিরেক্ট লেবার কস্ট কত হয়েছে, অফিস স্টাফ, অফিস সিকিউরিটি, রিওয়ার্ক লেবার, এরকম পয়েন্ট টু পয়েন্ট।
পেরোল আমরা কত দিয়েছি, ম্যানেজারকে কত দিয়েছি, সুপারভাইজারকে কত টাকা স্যালারি দিলাম, এগুলো। এবং তার সাথে যোগ হবে কি ওভার টাইম প্রিমিয়াম এবং আইডল টাইম, অর্থাৎ ওভার টাইম যে খরচ আছে এবং আইডল টাইম আছে সেগুলো যোগ। এই চ্যাপ্টার হচ্ছে পুরোটাই কস্টের বিভিন্ন কনসেপ্ট গুলো নিয়ে, বিভিন্ন রকমের concept। এই চ্যাপ্টার মোটামুটি ভাবে শেষ হয়ে গেছে, আর যে একটা জিনিস আছে সেগুলো আমরা একটু ডিসকাস করে শেষ করব। ডিফারেন্ট মিনিংস অফ প্রোডাক্ট কস্ট। প্রোডাক্ট কস্টের অনেকগুলো মিনিং। একটা হচ্ছে প্রাইসিং অ্যান্ড প্রোডাক্ট মিক্স ডিসিশন, অর্থাৎ প্রোডাক্টের পিছনে কম্বাইনলি কি পরিমাণ খরচ হয়েছে এবং সেটা আমরা প্রাইস প্রোডাক্ট মিক্স ডিসিশন এবং প্রাইসিং, কোন প্রোডাক্ট কতটুকু প্রডিউস করবে এই ডিসিশন মেক করার জন্য আমাদের প্রোডাক্ট কস্ট জানা দরকার। এবং আমাদের গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সির সাথে কন্ট্যাক্ট বা কমিউনিকেট করা হচ্ছে, তাহলে আমরা ভ্যাট কত দিব, ট্যাক্স কত দেবো, এই জিনিসগুলো আমরা তাদের সাথে ডিল করে অ্যানালাইজ করতে পারি। সেই চ্যাপ্টার মোটামুটি ভাবে শেষ। তাহলে আমরা বলতে পারি যে আমাদের সিলেবাস খুব ভালোভাবে না, কোনোরকম ভাবে আমরা শেষ করতে পারলাম, এটা কিছুতেই ভালোভাবে বলা যাবে না, মোটামুটি ভাবে শেষ করতে পারলাম। তো অলরেডি 8:51 বেজে গেছে। তো আপনারা কষ্ট করে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আরেকটা দিন আপনাদের সময় নেব, যেদিন আপনাদের শুধু অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো। অ্যাসাইনমেন্টটা আমি রেডি করে দেন আমি আপনাদের গ্রুপে জানাবো। ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে চেষ্টা করবো যাতে দ্রুত পারা যায়। আমি অ্যাসাইনমেন্টটা আপনাদের বুঝিয়ে দেবো, আপনাদেরকে যথেষ্ট সময় দেবো যেন আপনারা সেই অ্যাসাইনমেন্টগুলো ভালোভাবে করে আমাকে ইমেল করে দিতে পারেন। তো আপনাদের এই মুহূর্তে কি কোনো কথা আছে, কিছু বলতে চান কোনো পয়েন্টে? কিছু বলতে চান? আর কোনো আইডি দিব? হ্যাঁ, আইডি যারা মানে আগে দিয়েছেন আর দরকার নাই, তো যারা মানে আগে দেন নাই তারা দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। ভালো থাকবেন, রমজান মাস বেশি করে ইবাদত করেন, আর কথা হবে আমাদের আরো একদিন। ওকে স্যার, সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার।